আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে আসলে 5ই অগস্ট, এই বিজয় আমাদের তখন যাচ্ছিল, এখন আমাদের দিন। তো মানুষের উল্লাস চলছে, পাশাপাশি বেশ কিছু ঘটনা ঘটছে যে বিষয়গুলো একটু অ্যালার্মিং, কারণ প্রতিটা বিপ্লবের সঙ্গে একটি প্রতি বিপ্লব থাকে। এরকম কিছু চেষ্টার খবর আমরা পাচ্ছি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং যেই পদ্ধতিতে হাসিনা বিতাড়িত হলো বাংলাদেশ থেকে, আসলে যে বাংলার যে কথা আছে, যেটা আমরা আজকে শিরোনাম করেছি যে আল্লাহর মারি দুনিয়ার বাইর, এরকম একটা কথা আছে। হাসিনাও ভাবে নাই কখনো এরকম একটা ছোট্ট একটা ইস্যু থেকে এত বড় একটা বিস্ফোরণ করতে পারে, যে বিস্ফোরণের ধাক্কায় তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তো আজকে আমার অতিথি ডক্টর মাহমুদুর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট লেখক, সম্পাদক, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা। মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। স্বাধীনতা মোবারক। আসসালামু আলাইকুম। আমি ঈদ মোবারকই বলি। তো এবং দর্শক, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন কর্নেল হাসিন, যিনি দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলেন এবং আজকে তারা একটি মুভমেন্ট করেছেন আয়নাঘরে যারা বন্দী আছে তাদেরকে বের করে নিয়ে আসার। এই বিষয়টা নিয়ে হাসিন ভাই আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন। হাসিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি গর্ববোধ করছি মাহমুদুর রহমান ভাই আমাদের সাথে আছে, এটা আমাদের বিজয়ের মাস। জি, তো আমাদের প্রথমে আপনাকে দিয়ে যদি আমরা শুরু করি, যে চারিদিকে জ্বালাও পোড়াও চলছে, ক্যান্টনমেন্টের ভিতরে বেশ কয়েকজন জেনারেল সহ এটি ঘোর পাকানোর চেষ্টা করছেন। জেনারেল মুজিবুর, যিনি শেখ হাসিনার আগের এসএসএফ এর প্রধান ছিলেন, প্লাস বিডিআর হত্যা, হেফাজত কিলিং এর অন্যতম পেছনের ব্যক্তি যারা গুলি করেছে তাদের নেতৃত্ব দিয়েছে তাদের একজন জেনারেল জিয়াউল হাসান, বর্তমান ডিজিএফআই চিফ। এরকম বেশ কিছু গ্রুপ একত্রিত হয়ে চেষ্টা করছে যে একটা প্রতি বিপ্লব করা যায় কিনা, একটা ভণ্ডুল করা যায় কিনা। তো এই বিপ্লবটাকে আপনি কিভাবে দেখেন? এই যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনি, তারপর আমরা আপনার অনুভূতি বা আপনার পর্যবেক্ষণটা জানতে চাচ্ছি। প্রথমেই আমি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে 2024-এর স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতবাসী করেন। এদের প্রশংসা করবার আমার ভাষা নাই। আমি অনেক ছোট হয়ে গেছি এদের কাছে, আমার সন্তান তুল্য এরা সবাই ছিল, কিন্তু তারা যে বীরত্ব দেখিয়েছে, এই বীরত্বের কাছে আমরা কিছুই ছিলাম না। এরা আমাদেরকে শিখিয়ে দিল যে রাষ্ট্র কিভাবে রক্ষা করতে হয়। এবং এই যে বিপ্লব যেটা সংগঠিত করলো এই তরুণেরা, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সব থেকে নোট করবার ব্যাপার হলো যে কোন রকম বিদেশি সাহায্য ব্যতি রেখে এই বিপ্লব সম্পন্ন করেছে বাংলাদেশের ছাত্র জনতা, যার নেতৃত্ব দিয়েছে এই তরুণেরা। আমি বিদেশি সাহায্য ছাড়া এই কথাটি এই জন্য বলছি, 1971 সালে আমাদের প্রথম স্বাধীনতা, সেই স্বাধীনতায় আমরা ভারতের কাছ থেকে সাহায্য নিয়েছিলাম এবং সেই সাহায্যের কাফারা আজ পর্যন্ত আমাদের দিয়ে যেতে হচ্ছে। 53 বছর ধরে আমাদের গল্প শুনতে হয়েছে যে ভারত আমাদেরকে স্বাধীন করেছে এবং ভারতের সেই স্বাধীনতার জন্য আমাদের নাকি কৃতজ্ঞতার যে ঋণ সেটা শোধ হচ্ছে না। এই গল্প, এই ন্যারেটিভ আমরা 53 বছর ধরে শুনে যাচ্ছি এবং এই ন্যারেটিভের বিনিময়ে যে দানব আজকে আমাদের ঘাট থেকে নেমে গেছে, বা গতকাল, বাংলাদেশে গতকালই বলতে হবে, গতকাল নেমে গেছে ঘাট থেকে, সেই দানব বাংলাদেশের সকল স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার সেই ভারতের কাছে অর্পণ করেছে। তো কাজেই এই 1971-এর কাফারা আজ পর্যন্ত আমরা দিচ্ছি, কারণ হচ্ছে ভারতের কাছ থেকে 1971 সালে আমাদের সাহায্য নিতে হয়েছে। আজকে যে বিপ্লব করলো তরুণেরা, এরা দেখালো যে বিদেশি সাহায্যের কোনো দরকার নাই। আপনার তো মনে আছে গত 2 বছর ধরে আমরা আশা করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আমাদেরকে সহায়তা করবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। তারা করে নাই যে এটা আল্লাহর রহমত আমি মনে করি, তারা যে করে নাই, কারণ করলে পরে আবার তাদেরকে কাফারা দিতে হতো। একবার কাফারা দিলাম 53 বছর ধরে ভারতকে, এরপরে কাফারা দিতে হতো আবার এই পশ্চিমা রাষ্ট্রগুলোকে। আল্লাহর রহমতে আমাদের সন্তানেরা এই বোঝা থেকে আমাদের মুক্তি দিয়েছে। আমরা কারো মুখাপেক্ষী নই। এই স্বাধীনতা বাংলাদেশের জনগণ নিজের শক্তিতে অর্জন করেছে। এক অবিস্মরণীয় বিপ্লব। আমরা ফরাসি বিপ্লবের ইতিহাস আজও পড়ি, আমার পড়তে হয়। আপনি জানেন যে আমি এখন ইতিহাসের ছাত্র, পড়াশোনা করতে হয়, ফরাসি বিপ্লব নিয়ে এখনো পড়াশোনা করি। আমি আপনাকে বলে দিচ্ছি এবং আমাদের সাথে আর এক সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আছেন যিনি গুমের শিকার ছিলেন, তাদেরকে বলছি, আমি আপনাদের দুজনকে এবং দর্শকদের বলছি, এই যে বিপ্লব আজকে আমাদের তরুণ সমাজ করলো, আগামী 100 বছর পরেও এই বিপ্লবের গল্প পড়ানো হবে। এই বিপ্লব একটা ইতিহাস হয়ে থাকবে, অবিস্মরণীয় ইতিহাস। এই শতাব্দীর তো বটেই, যুগ যুগ ধরে এটা পড়বে যে কিভাবে বাংলাদেশের এই তরুণ ছেলেরা কোন রকম অস্ত্র ছাড়া নিরস্ত্র ভাবে এই ধরনের আত্মাহুতি দিয়ে তারা বিপ্লব সংগঠিত করেছিল। কাজেই তাদের প্রতি আমি সালাম জানাই, মিলিটারি কায়দায় বললে তাদের প্রতি স্যালুট জানাচ্ছি আমি। আর আপনি যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ, বিপ্লবের পরেই কিন্তু প্রতি বিপ্লব চলে আসে।
আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে যাতে এই প্রতিবিপ্লব সংগঠিত না হয়, যাতে নতুন কোনো খালেদ মোশাররফের জন্ম না হয়। আপনাদেরকে এটা মনে রাখতে হবে, 1975 সালে ফিরে যেতে হবে যখন স্বৈরাচারী শেখ মুজিবুর রহমানের পতন হয়েছিল। সেই পতনের পরে কিন্তু আজকের মতোই আনন্দ উল্লাস হয়েছিল। আমি তখন বুয়েটের ছাত্র, বুয়েটে পড়ি আমি দেখেছিলাম বাংলাদেশের মানুষের সেই আনন্দ উল্লাস। অ্যাকচুয়ালি 3টা স্বাধীনতা আমি দেখতে পেলাম। 71 সালে বিজয় দিবস দেখেছিলাম, 75-এ শেখ মুজিবের পতন দেখেছিলাম, আর এবার আমি বাংলাদেশে থেকে দেখতে পারলাম না বলে আমার দুর্ভাগ্য, কিন্তু বিদেশে থেকে আমি বোঝার চেষ্টা করলাম এই স্বাধীনতার আনন্দ। তো আমি যেটা বলছিলাম, 75 সালে কিন্তু খালেদ মোশাররফের আবির্ভাব হয়েছিল, আমরা যেন এটা ভুলে না যাই। কাজেই এই সম্পর্কে আমাদের খুব সাবধান থাকতে হবে যে এইরকম কোন প্রতিবিপ্লব যাদের সুযোগ নিতে না পারে। এবং আপনি একটু আগে যে কথাটা বললেন যে চারিদিকে যে কিছু হিংসাত্মক বা ধ্বংসাত্মক ঘটনা চলছে, এটার সুযোগ নিয়ে কিন্তু প্রতিবিপ্লবীরা এগিয়ে আসতে পারে। এবং আপনি কতগুলো নাম বলেছেন, যার মধ্যে একজন তো খুনি, যেমন কর্নেল জিয়া, তিনি তো অসংখ্য গুমের সাথে জড়িত, তিনি অসংখ্য এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত। এবং এর সাথে আমি শুনেছি ডিজিএফ এর যিনি প্রধান আছেন, এসএসএফ এর যিনি প্রধান আছেন, এবং আরো একজনের আপনি নাম বললেন, তিনি সম্ভবত কিউএমজি, এরা মিলে একটা প্রতিবিপ্লবী গ্রুপ তৈরি করার চেষ্টা করলেও করতে পারে। তো সেটা সম্পর্কে আমি দেশের জনগণকে, বিশেষত ছাত্র নেতৃত্বকে আমি সাবধান করে দিচ্ছি। একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো, যে এই বিপ্লবটা সম্পন্ন করার জন্য 3টি কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আস্তে বলি এখন, যাতে আপনারা বুঝতে পারেন কোন 3টি কাজের কথা বলছি আমি। 1 নম্বর কাজ হচ্ছে অনতি বিলম্বে সংসদে ভুয়া সংসদ ভেঙে দিতে হবে। না হলে ভুয়া সংসদের মাধ্যমে একটা প্রতিবিপ্লবের প্রক্রিয়া করা যেতে পারে। এই ভুয়া সংসদের মাধ্যমে আমি কিন্তু সাবধান করে দিচ্ছি নেতৃবৃন্দকে, যারা বাংলাদেশে আজকে এই প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, তাদেরকেও আমি বলছি এই বিষয়টি বিলম্ব করার কোনো সুযোগ নাই। আমি মনে করি আগামীকাল প্রথম কাজ হচ্ছে এই সংসদ বিলুপ্ত করা, তাহলে প্রতিবিপ্লবের একটা পথ বন্ধ হবে। এবং আমি আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরও বলছি, যারা সমন্বয়ের কাছে বিপ্লবের, তারা যেন অতি অবশ্যই এই দাবি উত্থাপন করে আগামীকালের মধ্যে সংসদ, এই ভুয়া সংসদ অবলুপ্ত করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে আর বিলম্ব না করে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। সেই বিপ্লবী সরকার কে হবে না হবে সেটা অবশ্যই যারা বিপ্লবী নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে করতে হবে। আমরা কিন্তু ইয়াং জেনারেশনকে মাঝে মাঝে আমরা একটু মনে করি তারা হয়তো রাজনীতি সচেতন না, মনে করি আমরা, সেই ভুল আমাদের নিশ্চয়ই ভেঙে গেছে। আপনি খেয়াল করুন আজকে তারা কি বলেছে, যে তারা বলছে যে এমন কিছু নাম বাজারে এসছে যারা এই ফ্যাসিস্ট হাসিনার যে রেজিম, এই রেজিমকে 16 বছর ধরে তারা পুষ্ট করেছে, এই রেজিমকে সহায়তা করেছে বিভিন্নভাবে। তাদের নাম আমরা দেখতে পাচ্ছি যে তাদের নাম প্রমোট করা হচ্ছে যে তারা সরকারে আসবে। ছাত্ররা ইতিমধ্যে বলে দিয়েছে যে ফ্যাসিস্ট সরকারের কোনো সহযোগী এই সরকারে, বা সহযোগী কিংবা সমর্থনকারী এই সরকারে থাকতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ যে কাদের নিয়ে এই সরকার গঠিত হবে। আমি মনে করি ছেলেরা এ ব্যাপারে খুব সজাগ। আর 3 নম্বর একটা দাবির কথা আমি বলে রাখছি, এটা কেউই খেয়াল করেন নাই আপনারা এখন পর্যন্ত, মানে সংসদ নিয়ে তবু আলোচনা হয়েছে ভেঙে দেওয়ার, কিন্তু 3 নম্বর আমি যেটা বলবো এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। শেখ হাসিনার নির্বাচিত যে বা সিলেক্টেড বলি আমরা, সিলেক্টেড যে আপিল বিভাগের বিচারপতিরা আছেন, এই সবগুলো অ্যাকচুয়ালি আওয়ামী বিচারপতি। এবং এই আওয়ামী বিচারপতিদের এই মুহূর্তে আপিল বিভাগ থেকে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। এটাও আগামীকালের মধ্যে করা আবশ্যক, কারণ এদের প্রত্যেকের হাত খুনে রক্তে রঞ্জিত। এরা মানুষকে অত্যাচার করেছেন, এরা মানুষকে ফাঁসি দিয়েছেন বিনা অপরাধে, এরা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। এরাই কিন্তু বাংলাদেশের আপনার সংবিধানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা ছিল, এই প্রথাগুলো তারা ধ্বংস করেছেন। ধ্বংস করার মাধ্যমে শেখ হাসিনার মতো একটা দানবীয় ফ্যাসিস্ট সরকার তারা তৈরি করবার একটা প্রেক্ষাপট তারা তৈরি করেছেন। কাজে এই 3টি কাজ অনতি বিলম্বে করা দরকার। আমি বারে বারে সাবধান করে দিচ্ছি, আমার বয়স হয়েছে, আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, আমার লেখাপড়া থেকে আপনাদেরকে বলছি, সংসদ ভেঙে দিতে হবে আগামীকালের মধ্যে। সবগুলো বিচারপতিকে, আপিল বিভাগের বিচারপতিকে আগামীকালের মধ্যে পদত্যাগ করাতে হবে। এবং 3 নম্বর হচ্ছে আর দেরি না করে 24 ঘন্টার থেকে 48 ঘন্টার মধ্যে সরকারকে দায়িত্ব দিতে হবে, একটা বিপ্লবী সরকারকে। শেষ কথা বলি আমি, যে অনেকেই বলছে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এই শব্দটা একটু চেঞ্জ করতে চাই। আমি জানি না সমন্বয়ক যারা তারা এটা মানবেন কিনা। এই সরকারটার নাম হওয়া উচিত বিপ্লবী সরকার, রেভলিউশনারি গভর্নমেন্ট। এটা একটা রেভলিউশনের মাধ্যমে এই সরকার আসছে, এটা কোনো প্রসেসের মাধ্যমে আসছে না, এটা কোনো সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আসছে না। কাজেই এটার নাম হওয়া উচিত আমি মনে করি বিপ্লবী সরকার। সেই বিপ্লবী সরকার আগামী ম্যাক্সিমাম 24 থেকে 48 ঘন্টার মধ্যে হতে হবে, না হলে ভ্যাকুয়াম থাকবে। এবং ভ্যাকুয়াম থাকলেই এই যে ধ্বংসাত্মক কাজগুলো চলছে এটা চলতে থাকবে, এবং এটা চলতে থাকলে প্রতিবিপ্লবী যে শক্তি তারা কিন্তু সুযোগ গ্রহণ করবে। এই পর্যন্তই আমার প্রাথমিক বক্তব্য। ধন্যবাদ।
প্রধান হাজি, আপনি শুনছিলেন মাহবুবের কথা। আপনি তো ফিল্ডে আছেন এবং আপনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আমি যতটুকু জানি। এবং গতকাল আপনারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ মুভ দিয়েছেন, সেটি হচ্ছে আয়নাঘরে বন্দী ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে উদ্ধার করার জন্য বা আয়নাঘরে যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য আপনারা আয়নাঘরের সামনে যে অবস্থান নিয়েছিলেন। তো ঘটনাটা কি হলো, বা এখন আপনারা কি মনে করছেন, ব্রিগেডিয়ার আজমি সেখানে আছেন কিনা, সর্বশেষ বিষয়টা কি জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি সবাইকে আমার সালাম ও ধন্যবাদ দিচ্ছি। আমি শুকরিয়া মহান আল্লাহর কাছে এরকম একটা বিজয় দেখছি। আমার এতটা আমি আবেগ প্রবণিত, এত রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব, এটা বিপ্লবী সরকারি হবে। আর আমি মনে করি যা কিছু হবে এই ছাত্রদের সাথে কথা বলে করতে হবে, ওই সাবেক দিয়ে হবে না। আমাদের বিপ্লবী রক্ত লাল, এই ইয়াং ছেলেরা এই সিদ্ধান্ত নেবে, যারা কোয়াইট ম্যাচিউর, রক্ত দিছে যারা, দেশ চালাবে তারা, এটা আমার স্লোগান। আমাদের সরে আসতে হবে, তাদের নেতৃত্ব দিতে হবে। তারা যথেষ্ট যথেষ্ট জ্ঞানী, সাহসী, আমাদের পথ দেখাইছে। তাদের পথ দেখানো থেকে আমি ওদের সাথে লেগেছিলাম। এই রাস্তায় আছে, আজকে আশ্চর্য হবেন, প্রধানমন্ত্রীর অফিসের সামনে যে মোরালটা ছিল, এত মানুষ ক্ষিপ্ত, ওই মাথার উপর উঠে প্রস্তাব করে দিয়েছে প্রকাশ্যে ক্যামেরার সামনে। আমি এর ভাষায় বলতে পারি না। আর হিজড়ারা যা বলছে আমি তো বলতে পারতেছি না, লজ্জায়। জাতি কোন জায়গায় গেছে আপনি নিত্যকে না দেখলেন? মানুষের ক্ষোভ, জ্বালা। হদের সময় দেখা যায় মানুষ খাবার নিয়ে আসে, আজকে আপনি অবাক হয়ে যাবেন, ক্ষুধার্ত লোকজন খাবার নিয়ে আসছে, পানি দিয়ে রাস্তায় বসতেছি। মানে আমি বুঝতে পারবো না কিরকম বিজয়। বিকাল 5টার দিকে আমার মনে পড়লো কিছু করা উচিত আরো। আমি আনন্দ ফুর্তি করতেছি, আয়নাঘরে আমার আজমি ভাই পয়সা আছে, আরমান বসে আছে, এদেরকে মুক্তি করতে হবে। তখন আমি 5:15 নিজে 3 ঘন্টা আলটিমেটাম দিই। তারপর মনে করো আমার থেকে আরো বিতর্কে না থাকার জন্য আমি ব্রিগেডিয়ার হাসান নাসির কাছে যাই। হাতে আমাদের আরো অনেক অফিসার ছিল। হাসান নাসির বাসায় যাওয়ার পর তাকে বলে আপনি একটা দেন। উনি তখন 2 ঘন্টা আলটিমেটাম দেন। তাকে সুন্দর করে বুঝাই দিই, উনি খুব মানে ফর্মাল অফিসার, তাকে নিয়ে বললাম আপনার সাথে দিতে হবে। তাকে ধরে বেঁধে নিয়ে এসে কচুকে চেক পোস্টে আমরা অবস্থান নেই। আমার মেয়েদের বলি তোমরা আমার সাথে থাকো, ওরা তো অনেক সাফার করছে আমার মেয়েরা। ওরা সকল মিডিয়ার যতখানি পাশে বলছে, সকল মিডিয়াকে চেষ্টা করছে আনার জন্য। আমার ভয় তো লাগে, অনেক অফিসার শেষ মুহূর্তে পলাই গেছে, ভয় থাকতে যাচ্ছে না। চেক পোস্টের সামনে 2টা এপিসি, এমপি, সাহসের ব্যাপার, সত্যি সাহসের ব্যাপার। তারপরে আমরা অপেক্ষা করতে থাকি, বেরিয়ে আসলে আমরা সুন্দর করে আমাদের বক্তব্যটা পেশ করি। আয়না এই 14 তলা বিল্ডিং দেখাই, তার পিছনে আয়নার অবস্থান সম্পূর্ণ খুলে ধরি এবং তাদেরকে বলি আমরা এদের নিতে আইছি, নেওয়ার জন্য এসেছি, ফিরে যাওয়ার জন্য আসিনি। তারপর ব্রিগেডিয়ার হাসান নাসির ওরা আসে আমাদের সাথে কথা বলতে, ডিজিএফআই থেকে একজনের সাথে কথা বলবে। আমরা একজনের সাথে কথা বলতে আমরা আসবো না, আমরা মিনিমাম 3 জন যাবো কথা বলতে। আমরা কথা বলার জন্য আসি নাই, আমরা সবাইকে নিতে এসেছি, যারা র্যাবে আছে, ডিবি অফিসে আছে এবং আয়নাঘরে আছে। তারপরে তারা বাধ্য হয়েছে আমাদের নিতে। এবং দীর্ঘ অনেক সময় আমি ব্রিগেডিয়ার হাসান নাসির আর কূটনীতিক মারুফ-জামান আমরা চরম ভাবে বিস্তারিত খুলে বলি যে লুকোচুরির কিছু নাই, তাদের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরি। তারা খুব দুঃখ প্রকাশ করছে যে তাদের যে সিনিয়ররা এই কাজগুলি করছে তারা বিশ্বাস করতে চায় না। ফাইনালি তারা আমাদের 24 ঘন্টা আলটিমেটাম আমরা দিছি, আমাদেরকে জানাবে কতজন আছে, কোথায় আছে, কি না কি বিস্তারিত, এবং যেসব লোক গুম খুন হয়েছে তাদের বিস্তারিত জানাবে। আমরা মিডিয়াকে বলছি, আপনার মাধ্যমে সবাইকে বলতে যাচ্ছি, স্বাধীন কমিশন যেখানে সবার বিচার হবে, এক একটা ধরে বলতে হবে লাশটা কোথায় ফেলানো হয়েছে, যাতে অন্তত পরিবার অন্তত শান্তি পায়। তারপর বিচার। যে কথা মাহমুদ ভাই বলছেন, জিয়াউল হাসান, মুজিবর করাপ্টেড। তারপর আরেকজন আছে নাজমুল, আমার কমিশনের সাথে জড়িত, আরেকজন জিওসি হিসাবে আছেন, তাকে ছাড়া যাবে না। স্বাধীন কমিশন জরুরি করতে হবে। আর এই যত কিছু অদবদল মাহমুদ ভাই যা বললেন সব ঠিক আছে, কিন্তু ডিজিএনএসআই, ডিজিডিজিএফআই এবং জিয়ার অবস্থান, এই কিছু বিতর্কিত লোককে সরাতে হবে, কারণ তারাই আবার ওই একই জায়গায় যাবে। এই কথাগুলি হাসান নাসির বলছেন, আমিও বলছি। তারপরে বলতে যাচ্ছি এটা না সরাইলে কোনো কিছু করা যাবে না। ডিজিডিজিএফআই এখনই সরতে হবে, ডিজিএনএসআই কে এখনই সরাইতে হবে, তারপরে আসল জিনিস বের হবে। এবং বিচারপতি যা বলা হয়েছে এবং সব করাপ্টেড ইনস্টিটিউশনের যারা হেড আছে সরাই দিতে হবে। আর সবকিছু প্রয়োজন হলে ছাত্ররা করবে। আমাদের ছাত্ররা অনেক অভিজ্ঞ, তাদের প্রতি আমার সেলুট, অনেক শিকার আছে। আজকে আমার মনে যে চেতনা আসছে এদেরকে বায়না করতে বের করতে হবে, এটা আমি ছাত্রদের থেকে শিখছি। আমাকে কষ্ট লাগছে কি করে আর্মি স্যার এখন বসে আছে ভিতরে, যারা হারায় বাপ মা হারায়, ছেড়ে পরিবার ছেড়ে। আমার জানি পরিবার কি কষ্ট করছে। আমার মেয়েরা আমাকে যথাযথ সাহায্য করছে এই সাংবাদিককে আনার জন্য, এবং আমার পরিবার সবাই তারা পাওয়ার আমি সাহস পাইছি। এটা আমি মনে করি এটা নতুন ডাইমেনশন। সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হবে, নৈতিক দায়িত্ব, তার নিরপেক্ষতা প্রমাণ করার জন্য আইনানুগ মুক্ত করে, প্রকাশ্যে মুক্ত করে দেওয়া। আমি আপনাদের সবার কাছে দোয়া চাইব, এটা মহান বিজয়, আমরা সবাই উৎসব করি। যারা বন্দী তার মুক্ত হোক, পরিবারের সাথে মহান বিজয় উৎসব করুক, এবং আমরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি। কনক সরকার ভাই, আমি 2টা বছর 2.5 বছর বেরোয়ার পরে মোবাইল নিয়ে চলতে পারি না। আমার খুব হাসি লাগতেছে, কালকে থেকে আমি হয়তো মোবাইল নিয়ে চলবো স্বাধীনভাবে। প্রত্যেকটা লোক যাতে হাসতে পারে,
স্বাধীন দেশে করতে পারে, এ কি আনন্দ বোঝানো যাবে না কারণ সরোয়ার ভাই। মানে এতদিন ধরে যারা আর যত নোংরা ভাই, যত নোংরামি হচ্ছে এরা আমাদের কিছু অনৈতিক লোকজন করতেছে, মানুষের ক্ষোভের আসলে বলা যাবে না, এই ক্ষোভ থাকবে। কতটা ঘৃণা এই সরকারের প্রতি বোঝাতে পারবো না আপনাকে, মানে কতটা নোংরা। আমি হিজড়া যা বলছে ভাই বলতে পারতেছি না মিডিয়ায়, হাসিনা যেভাবে কোনো হিন্দুদের উপরে ভায়োলেন্স করা হচ্ছে না, এরা নোংরামি করতেছে। আমার এটা না হয়, এটা যদি না হয় আমরা রিকোয়েস্ট করবো, এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই, হিন্দু সংখ্যালঘু আমাদের ভাই, আমাদের সহযোগী, আমাদের কোন রকম যেন ক্ষতি নাই, অনুরোধ থাকবে সবার প্রতি আমাদের, আমরা যেন অতি উৎসাহের কারণ ক্ষতি না করি, প্রচলিত নিয়মের আশ্রয় নিয়ে বিচার করি। আমি আশা করি আপনারা যে আর্গুমেন্ট আয়নাঘরের ডিজিএফআই এর কর্মকর্তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সেই অনুযায়ী হয়তো আগামীকালের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ ব্যারিস্টার আরমান সহ যাদেরকে তারা আটকে রেখেছে আয়নাঘরে বা অন্য কোথাও, তাদেরকে আমরা মুক্ত বাতাসে নিয়ে আসতে পারবো, তারা তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে পারবে আমি আশা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায়তা চাই। পাশাপাশি আপনি যেটি বলছিলেন যারা বিপ্লব করেছে তারাই সরকার চালাবে, তাদের পরামর্শ বা তাদের গাইডেন্সে নতুন সরকার চলবে। আমার মনে হয় যে এই অনেক গুরুত্বপূর্ণ কথা, এবং আপনি যেহেতু মাঠে আছেন হাসিন ভাই, আপনি এই বিষয়টা নিশ্চয়ই মানে মডারেশনে বা তাদেরকে সিদ্ধান্ত গ্রহণে আপনি অতীতের মতো যেভাবে ছিলেন সেভাবে তাদেরকে সহায়তা করবেন, আমি এটা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ কর্নেল হাসিন, আপনি যদি কিছু বলতে চান। আমরা জাস্ট আজকে হঠাৎ করে আপনার সঙ্গে ফোনে কথা হয়, আপনাকে আমি এই আপনি যে দাবিটা করলেন যে তদন্ত কমিশন গঠন করতে হবে আয়নাঘর বিষয়ক, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করি যে এটা নিয়ে আমরা আরো বিস্তারিত অনুষ্ঠান করবো আগামী দিনের মধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনার শেষ যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে ভাই। আমার কথা হলো, আমাদের ছাত্ররা অনেক জ্ঞানী, অনেক শিকার আছে, তারা দেশ চালাক না বিপ্লবী সরকার, কয়েকজন টিচার ছাত্রের সাথে আমাদের সাবেক দরকার নাই, এত জ্ঞানী লোক দরকার নাই। জ্ঞানীদের আমরা বহুত দেখছি, তারা ডিসিশন দিতে পারে না, এই ছাত্ররাই ডিসিশন দিতে পারে। তারা মজা নেই, দেখ দেশটা চালাক, তাদের আমরা সাহায্য করি মুরব্বী হিসাবে। আর নিরপেক্ষতা প্রমাণের জন্য সেনাবাহিনী বললাম, তার নিরপেক্ষতা প্রমাণের জন্য যথাযথ কাজ করতে হবে। এই যুবকদের, এই ছেলেদেরকে সেলুট করি। আর যে ভাই বলেন 100 বছরের জন্য এই ইতিহাস, সারা জীবনের জন্য পৃথিবীতে এই ইতিহাস সবাই মনে রাখবে, আমি সেলুট করি। যেসব ছেলেরা মারা গেছে তাদের পুনর্বাসন, চাকরি, ক্ষতিপূরণ দিবে। আর যারা আজকেও যারা গুলিতে মারা গেছে প্রত্যেকের ক্ষতিপূরণ, বিচার সবকিছু হইতে হবে, এবং প্রতিটা ফ্যামিলিকে যেন সরকারি চাকরি দেওয়া হয়, যেন পরিবারটা থাকে, পরিবারটা যেন নষ্ট না হয়। আপনার সবার কাছে দোয়া, মোহাম্মদ ভাইয়ের কাছে স্যালুট, আমাদের ন্যাশনাল হিরো। আর আমি আমার সহপাঠী যারা ছিলেন আজকে আয়নাঘরের জন্য সবাইকে আমার ধন্যবাদ। হাসান নাসির, ব্রিগেড হাসান নাসির আমার সাথে ছিলেন, আমার সাথে একমত হয়েছেন, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞ সবার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যে আপনি এত নির্যাতিত হয়েও বারবার গুমের শিকার হওয়ার পরেও আপনি মনোবল হারান নাই, আপনি দেশের ভিতরে থেকেই লড়াই করেছেন। আপনি বলছিলেন যে আপনি কখনো দীর্ঘদিন ফোন ব্যবহার করেন না, যেহেতু আপনাকে কেন ট্র্যাক করা না যায়, এসব অনেক কারণ, এবং আমি অনেক ঘটনা জানি আপনার সম্পর্কে, এগুলো নিয়ে আমরা তো বিস্তারিত সামনে কথা বলবো। আপনি ভালো থাকবেন কর্নেল হাসিন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব দীর্ঘজীবী হোক। তো আমরা যে বিষয়টি বললেন যে যারা বিপ্লব করেছে তারাই সরকার চালাবে, তাদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম যে প্রথম দফা বৈঠক বা বিভিন্ন জায়গায় কিন্তু প্রথম দিকে একটু উপেক্ষিত, কিন্তু যারা বিপ্লব করেছেন তাদেরকে আর একটু ফ্রন্ট লাইনে মনে হয় নিয়ে আসা দরকার, তাদের আর একটু বোর্ড মতামত দরকার। কিভাবে দেখছেন? অর্থাৎ অনেকের নাম দেখছি আমরা, অনেক সুশীল এখন নতুন করে আবার সুশীল হচ্ছেন, মানে মানবতার ফেরিওয়ালা হচ্ছেন, দেশপ্রেম জেগে উঠেছে, গত 15 বছর ধরে তারা অনেকে নিভৃতি কাটিয়েছেন। তো এদেরকে কি করণীয়? এদের নাম কেন আসছে বা আমরা কি করতে পারি? আমি আপনাকে বলি যে আপনি যে বললেন না উপেক্ষা করা হচ্ছে, উপেক্ষা করার কোনো সুযোগ নাই, উপেক্ষা করে পার পাওয়া যাবে না। আমি সাবধান করে দিচ্ছি, যারা যদি কেউ উপেক্ষা করতে চান তারা ভুল করছেন, এদেরকে উপেক্ষা করে আপনারা টিকতে পারবেন না। শেখ হাসিনা ভারতের শতভাগ সহায়তা নিয়ে টিকতে পারে নাই, আর আপনারা মনে করছেন এই জেগে ওঠা তার উন্নয়নকে উপেক্ষা করে আপনারা টিকতে পারবেন না। তো আমি শুধু বলতে চাচ্ছি যে নামগুলো আমার কাছে অনেকগুলো নাম এসছে, আমি দেখলাম প্রায় কত 2-3টা লিস্টের মধ্যে আমি প্রায় 30 জনের নাম দেখেছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, বয়স হয়ে গেছে। তো এই 30 জনের মধ্যে 50% আমি দেখেছি যারা এই শেখ হাসিনার দানব হয়ে ওঠার পেছনে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, মানে তারাই এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠা দিয়েছেন। এমন সাবেক বিচারপতি, এমন সাবেক আর্মির লোক, এমন সাবেক আমলা, এমন সাবেক তথাকথিত সিভিল সোসাইটি, এদের নাম আমি দেখতে পেয়েছি আর কি। এর মধ্যে এদেরকে যদি এই সরকারে নেওয়া হয় তাহলে বিপ্লবের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে বলে আমার ভয় হয়। তো কাজেই আমি আশা করব যে এই নামগুলো বিবেচনার বাইরে থাকবে, এবং ছাত্ররা বলেছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তারা একটা রূপরেখা দিতে যাচ্ছে, এবং আমি মনে করি তাদের রূপরেখা নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করে দেবে। আর ছাত্রদের নিয়ে দেশ চালানো কনসেপ্ট অনুযায়ী আমার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা চিন্তা করছি যে তাদের তো নিজেদের একটা ভবিষ্যৎ আছে, তাদের তো লেখাপড়া শেষ করতে হবে। এখন তারা কি লেখাপড়া শেষ না করেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায়? আমার মনে হয় এটা একটু আর্লি চলে আসা হবে। কাজে আমার সাজেশনটা হবে যে তারা তাদের সাজেশন দিক, তাদেরকে মূল্য দেওয়া হোক,
তাদের মতামত নিয়ে সরকার গঠিত হোক, কিন্তু তারা তাদের লেখাপড়াটা শেষ করুক। আমি কিন্তু আপনি জানেন এই বুড়ো বয়সে ফর্মাল লেখাপড়া করলাম ইসলামিক ইউনিভার্সিটিতে, কাজে লেখাপড়ার কিন্তু কোনো শেষ নাই। কাজে আমি সবসময় ছেলেদের বলবো যে বাবারা লেখাপড়াটা শেষ করো। তোমরা যে বিপ্লব করেছো অসাধারণ বিপ্লব, তোমাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, শুধু বাংলাদেশে না, যুগে যুগে পড়ানো হবে বাংলাদেশের এই সফল বিপ্লবের ইতিহাস, কিন্তু তোমাদের লেখাপড়াটা শেষ করা প্রয়োজন। কাজে আমি অপেক্ষা করে আছি তাদের রূপরেখা দেখবার জন্য, এবং তাদের প্রতি আমার ভরসা আছে যে তারা সঠিক রূপরেখাই হয়তো তারা দেবে। এবং আমি কয়েকজন শিক্ষককে দেখতে পাচ্ছি যে যারা সম্ভবত এদের সঙ্গে ইন্টারাকশন করছে রেগুলারলি, এবং আমি মনে করি সেই সমস্ত শিক্ষক যারা আছেন কিংবা অন্যান্য ব্যক্তি যারা আছেন তারা তাদেরকে সঠিক নির্দেশনা দেবেন। কিন্তু আমার যে সরকারই আসুক না কেন কেন, সেই সরকারের কাছে আমার কতগুলো দাবি আছে, এবং এই দাবিটা আমি আজকেই বলে যেতে চাই, কারণ আমি আশা করছি আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সরকার গঠিত হয়ে যাবে। আমার দাবিগুলো 1, 2, 3, 4 করে আমি বলে দিচ্ছি, যেটা আমি মনে করি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর দাবি, যমুনা সেতুর নাম শহীদ আবু সাইদ সেতু করতে হবে। মানে ওই সরকার এসে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক করবে, ওই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে যমুনা সেতুর নাম ফরমালি শহীদ আবু সাইদ সেতু হবে। 1 নম্বর দাবি আমার। 2 নম্বর দাবি হচ্ছে, আমরা যেটাকে বঙ্গবন্ধু এভিনিউ বলে চিনি, যেটা তার নাম পরিবর্তন করে শহীদ আবরার এভিনিউ রাখতে হবে। শহীদ আবরারকে ভুলে গেলে আমাদের চলবে না। আমার বুয়েটের ছেলে, শুধু বুয়েটের ছেলে না, আমি যে হলে লেখাপড়া করেছিলাম সেই হলেই আবরার নিহত হয়েছিল আওয়ামী গুন্ডাদের আক্রমণে। কেন নিহত হয়েছিল? কারণ সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটি পোস্ট দিয়েছিল তার ফেসবুকে। এই কারণে তাকে সারা রাত ধরে পিটিয়ে অত্যাচার করে তাকে হত্যা করেছিল আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। কাজেই আমি দাবি করছি, আবারও বলছি, প্রথম মন্ত্রিসভার বৈঠকে এটা হতে হবে। না হলে আমরা বিদেশ থেকে হোক অথবা দেশে ফিরে হোক, আমরা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবো যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর নাম পরিবর্তন করে শহীদ আবরার অ্যাভিনিউ এটাকে রাখতে হবে। আমার 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে, গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার যারা তার যারা খুনি বাহিনী ছিল, তাদের প্রত্যেকের বিচারের জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে। গণহত্যার দায় থেকে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া যাবে না, সে পৃথিবীর যেখানেই যাক না কেন। গণহত্যার দায়ে তার সাজা হতে হবে এবং সম্ভব হলে তাকে এনে বিচার করতে হবে। এটা গেল আমার 3 নম্বর দাবি। আর 4 নম্বর দাবি হচ্ছে আমার, যে গত 16 বছরে ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, সেই সকল চুক্তি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে। আমি কিন্তু ক্যান্সেল বলি নাই, শব্দটা খেয়াল করুন, কারণ আমি সরকারে ছিলাম। কাজে আমি এমন কোনো দাবি করছি না যেটা আইনের ব্যত্যয় ঘটবে যার মধ্যে দিয়ে। আমি বলছি ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি 16 বছর ধরে শেখ হাসিনার অবৈধ সরকার যেগুলো করেছে সেগুলো সাসপেন্ড করতে হবে। সাসপেন্ড করে আবার একটা কমিশন করতে হবে, যে কমিশনে যারা বোঝেন সাবজেক্টগুলো, ইকোনমিস্ট, ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অ্যানালিস্ট, এদেরকে রাখতে হবে। এদের সমন্বয়ে একটা কমিশন করতে হবে। সেই কমিশন প্রত্যেকটা চুক্তি পুঙ্খানুপুঙ্খভাবে তারা সেগুলো স্টাডি করবে। স্টাডি করে যদি দেখা যায় যে এই চুক্তিগুলো জাতির স্বার্থের অনুকূলে না, সেই চুক্তিগুলি তখন বাতিল করতে হবে। আর যে চুক্তিগুলি আমরা রাখবো ভারতের সাথে, সেই চুক্তিগুলোরও যে ক্লজগুলো, যে ধারাগুলো আমরা দেখবো যে বা আমাদের স্বার্থের প্রতিকূলে অনুকূলে নয়, সেই ধারাগুলি পরিবর্তন করতে হবে। তার মানে যেগুলো একেবারে সরকার মানে আমাদের স্বার্থের বিরুদ্ধে, যেমন ধরুন ট্রানজিট, এটাকে বাতিল করে দিতে হবে। আর যেগুলো ভারতের সাথে আমরা তো সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চাই, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা করবার কোনো বাসনা নাই, কিন্তু আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের সম্মান চাই, একটা কি বলবো, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সম্মান প্রাপ্য সেটা আমরা চাই। তো কাজেই ভারতের সাথে এই চুক্তিগুলো, আমাদের সবগুলো চুক্তি আমাদের স্টাডি করতে হবে এবং তার জন্য কমিশন করতে হবে। এই গেল আমার 4 নম্বর দাবি। আর ফাইনালি, এই যে সরকার যেটা গঠিত হবে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত, এই সরকারের এমন একটি রূপরেখা তৈরি করতে হবে শাসন করবার জন্য, রাষ্ট্র শাসন করবার জন্য এমন একটি রূপরেখা করতে হবে, সকল অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা ক্রমে যে রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো যে বাংলাদেশে আবার কোনো দানব, ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ শেখ হাসিনার জন্ম হবে না। এটা আমাদের করতে হবে। একটা জিনিস খুব ভালো হয়েছে কনক, এই বিপ্লবের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে শিখিয়েছে। আমি মনে করি এরপরে যে সরকারই আসুক না কেন, সেই সরকারের আর দুর্নীতি করবার সাহস সেই সরকারের হবে না। কারণ আমাদের ইয়াং জেনারেশন দেখিয়েছে তারা বন্দুক গুলির পরোয়া করে না, তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে এবং তারা যে কোনো সরকারকে, যে কোনো দুর্নীতিবাজ, যে কোনো ফ্যাসিস্ট রেজিমকে তারা উৎখাত করতে সক্ষম। এই শিক্ষাটা আমাদের সন্তানেরা আমাদেরকে দিয়েছে। তো সুতরাং এই 5টা আমার স্পেসিফিক দাবির কথা আমি বলে রাখলাম, যেটা সরকার আসার পরেই তাদেরকে এই 5টা দাবি পূরণ করতে হবে। অন্তত আমার তরফ থেকে এই লড়াই আমি কিন্তু অব্যাহত রাখবো। যেই সরকারই আসুক না কেন, যারাই সেই সরকারের দায়িত্ব নেই, আমার কিছু যায় আসে না।
কিন্তু আমি যে দাবিগুলো করলাম এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমার সাধ্যমতো লড়াই আমি অব্যাহত রাখবো। আপনি জানেন এই শেখ হাসিনার বিরুদ্ধে আমার মতো একজন সাধারণ ব্যক্তি আমি 16 বছর ধরে লড়াই করে গেছি, লড়াইতে কিন্তু আমি ক্ষান্ত দিই নাই। মাহমুদ ভাই, আমি আপনার এই 5টা দাবির সাথে আমি একটু দুটো জিনিস যোগ করি। গণহত্যার বিচারের সাথে হেফাজত হত্যা এবং 57 জন সেনা এখানে ঢুকবে। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেভাবে মানুষ মেরেছে, যেভাবে সহিংসতা দেখিয়েছে, হিংস্রতা দেখিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করার একটা দাবি আমরা এক করতে পারি না? আমি আসলে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল দাবির আমি তুলবো না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। এটা আরেকটু পরে আমরা আলোচনা করে দেখবো যে এই দাবি আমরা তুলবো কিনা। আমি যে দাবিগুলো করলাম এই দাবিগুলো আমি মনে করি ইমিডিয়েটলি বাস্তবায়ন করা সম্ভব এবং এই দাবিগুলো নিয়ে কোনো বিতর্ক ওঠার কোনো সম্ভাবনা নাই। কারণ আমি যেমন ধরেন আমি যেমন যেভাবে জামাত নিষিদ্ধ করা হয়েছে আমি তার প্রতিবাদ করেছি, কাজে এইভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে আমি সাপোর্ট করতে পারি না। সেই রাজনৈতিক দলের আমি চরিত্র বদলানোর জন্য বলতে পারি, কিন্তু নিষিদ্ধ করার আগে অনেক কিছু চিন্তা করতে হবে। গণতন্ত্রে নিষিদ্ধের কোনো জায়গা নাই না, কিন্তু তাদের চোখের সামনে তাদের যে উন্মত্ততা, চোখের সামনে তাদের যে হিংস্রতা আমরা দেখেছি, মানে একই সমবয়সী একটা ছেলে কিভাবে একজন। আপনি আমাকে বলেন নিষিদ্ধ করার দরকারটা কি? এ তো ধ্বংস করে গেছে, শেখ হাসিনা নিজেই তো তার দলকে ধ্বংস করে গেছে। আপনি খেয়াল করুন, শেখ হাসিনা তার দলের দানব এবং পুলিশ, বিজিবি, র্যাবের দানবদের দিয়ে গণহত্যা চালিয়েছে, তাই না? একের পর এক গণহত্যা চালিয়েছে, কিন্তু যাওয়ার সময় সে একা চলে গেছে। এদের সবাইকে, যাদেরকে দিয়ে সে গণহত্যা চালিয়েছে, তাদেরকে জনরোষের সামনে ছেড়ে দিয়ে সে দেশ থেকে পালিয়ে গেছে। যে শেখ হাসিনা বলেছে যে শেখ হাসিনা কখনো পালায় না, শেখ হাসিনা কিন্তু সবসময় পালায়। 11 পরে প্রথমে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছিল। এত বড় মিথ্যাবাদী, এত বড় মুনাফেক আর বোধহয় জন্ম লাভ করে নাই, বুঝলেন তো? কাজেই শেখ হাসিনা নিজেই কিন্তু আজকে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। আমার শুধু একটা প্রশ্ন আওয়ামী লীগের লিডারদের কাছে, বুঝলেন, এর মাধ্যমে আপনার মাধ্যমেই করি, কারণ তাদের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা আমি জানি না। আমি বাংলাদেশে ফিরবো কিনা, ফিরলেও কবে ফিরবো, পরবর্তী সরকার আসলেও সেই সরকার কি আমার প্রতি বন্ধুসুলভ থাকবে না শত্রুসুলভ হবে সেটাও আমি জানি না। কাজে বাংলাদেশে ফেরা হবে কিনা আমি তাও জানি না। কিন্তু একটা প্রশ্ন আমি আওয়ামী লীগের সিনিয়রদের করতে চাই, আপনারা কি 75 সাল থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেন নাই? 1975 সালের পরে আপনারা এইভাবেই পালিয়ে গিয়েছিলেন। আমি বুয়েটের ছাত্র, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে ওই বিপ্লবের পরে আমি রাস্তায় নেমে কোনো মিষ্টির দোকানে মিষ্টি দেখি নাই 75 সালের 15ই আগস্টে। এবং তারপরে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সবাই পালিয়ে গেছিল। তো তারা কি শেখ হাসিনাকে বলতে পারলো না 16 বছরে যে আপনি যেটা করছেন আমাদের পরিণতি আবার তো 75 সালের মতো হবে? এইটা বলতে পারলো না শেখ হাসিনা? কি শেখ হাসিনা যে জুলুম করেছে তার বাবার 100 গুণ বেশি জুলুম করেছে। শেখ মুজিব যে জুলুম করেছে তার তুলনায় 100 গুণ বেশি জুলুম শেখ হাসিনা চালিয়েছে এই জাতির প্রতি। তাহলে তার বাবার যে সাজা হয়েছে তার 100 গুণ সাজা শেখ হাসিনার হওয়া উচিত না? তাই তো হওয়া উচিত নাকি? আপনার এখানে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম তার বাবাকে তো গভীর রাতে সে নিহত হয়েছিল, মানুষ তো দেখে নাই তাকে নিহত হতে, কিন্তু শেখ হাসিনাকে চসিস্কুর মতো তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং বাস্তবায়ন করা উচিত। এটা হওয়া উচিত তার সাজা। আমি আপনাকে একটা কাহিনী বলি, আমরা বুড়ো মানুষ তো পুরনো ইতিহাস জানি, আজকের বাচ্চারা জানে না। আমি এই তরুণ প্রজন্মকে বলছি একটা ঘটনার কথা। 75 সালে ওই বিপ্লবের পরে, যে বিপ্লবে শেখ বাকশাল সরকারের পতন হলো, তারপরে শেখ মনি, যে শেখ মুজিবুর রহমানের ভাগনা ছিল এবং এই ধরনেরই মানে অহমিকা, এই ধরনেরই অত্যাচারী, এই ধরনেরই দুর্নীতিবাদ ছিল, যেটা শেখ হাসিনার মধ্যে আপনারা দেখেন, একই রক্ত তো। এই জন্য আমি বলি শেখ পরিবারের ডিএনএতে কোনো সমস্যা আছে, তাদের জিনে কোনো সমস্যা আছে শেখ পরিবারের। তো যাই হোক, শেখ মনি নিহত হয় ওই রাতে এবং শেখ মনির ডেড বডি পড়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি কি জানেন মানুষজন যারা ওই ডেড বডি দেখতে গেছিল তারা এত থুতু ফেলেছিল তার লাশের উপরে যে তার লাশ মানুষের থুতুতে ঢেকেছিল। তার ছেলের নাম কি? তাপস। তো তাপস তার বাবার পরিণতি না দেখলেও সে শুনেছিল যে তার বাবার পরিণতি কি হয়েছিল। তাপসের চরিত্রে কোনো পরিবর্তন হয়েছে? তাপস বিডিআর হত্যাকাণ্ডে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডে ডাইরেক্টলি জড়িত তাপস। এই 57 জন যে সেনা অফিসার মারা গেছে, এই তাপস যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ জুলুম করেছে, তার কোনো সীমা পরিসীমা নাই। তার মানে তার পিতার পরিণতি জানা সত্ত্বেও তাপসের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। শেখ হাসিনার তার পিতার পরিণতি জানা সত্ত্বেও তার চরিত্রে কোনো পরিণতি হয় নাই। কাজে আওয়ামী লীগের নেতাদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনাদের কি কোন রকম মানে কি বলবো বিবেক বুদ্ধি নাই? আপনাদের কোন রকম মরালিটি নাই? আপনারা কোনোদিন শুধরাবেন না। আমি একটু আগে আপনাকে বলেছি যে আমি কোন রাজনৈতিক দল ব্যান্ড করার পক্ষপাতী না, কারণ এটা গণতন্ত্রের কনসেপ্টের বাইরে। কিন্তু আওয়ামী লীগের চরিত্রের তো পরিবর্তন হওয়া দরকার। আওয়ামী লীগ দল হিসাবে এই যে ইনহেরেন্টলি একটা ভায়োলেন্ট পার্টি, ইনহেরেন্টলি একটা টেরোরিস্ট পার্টি, এই টেরোরিস্ট পার্টির তো চরিত্র পরিবর্তন হওয়া দরকার। সেই দাবিটা আমার মনে হয় জনগণের মধ্যে থেকে উঠবে, এই ছাত্রদের মধ্যে থেকে উঠবে। ছাত্ররা যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ঢাকা ইউনিভার্সিটিতে, সেরকম সব জায়গাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি আমার মনে হয় উঠে যাবে সারা মানুষের মধ্যে। কাজে আমি বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলেও
আমার প্রস্তাবটা একটু বলে রাখি, আপনার কাছে মনে হতে পারে এটা বাস্তবসম্মত না, তবু বলে রাখি, যদি নিষিদ্ধ করতে হয় সেটাও আমার প্রস্তাব হচ্ছে এটা একটা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। আপনি একটা মন্ত্রিসভার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না, যেটা জামাত ইসলামের ক্ষেত্রে 4 দিন আগে করেছে। আপনি আওয়ামী লীগের ব্যর্থতা চিন্তা করেন তো, আপনি এই প্রেসিডেন্টের ব্যর্থতা চিন্তা করেন তো, যে এই প্রেসিডেন্ট এখন বসে আছে, যে রাজনৈতিক দলকে 4 দিন আগে তুমি কি বলে ব্যান্ড করেছো, সেই রাজনৈতিক দলের প্রেসিডেন্টের সাথে আমিরের সাথে আজকে তুমি মিটিং করেছো। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তাহলে তুমি 4 দিন আগে কি ব্যান্ড করলা? এবং সেই ব্যান্ড তো তুমি এখনো উইথড্র করো নাই, করেছো? প্রেসিডেন্টকে উইথড্র করেছে সেই ব্যান্ড, সেই নিষেধাজ্ঞা উইথড্র করেছে, করে নাই তো? তো নিষেধাজ্ঞা উইথড্র না করা হলে তুমি সেই নিষিদ্ধ ঘোষিত দলের আমিরের সাথে মিটিং করলে কি করে আজকে? এবং আর্মি চিফ যে বক্তৃতা দিল, আর্মি চিফ বক্তৃতায় দলগুলোর যে নাম বললো যে আমি এই দলের সাথে মিটিং করেছি, প্রথম নাম বলেছে জামাত ইসলাম। আমি তো অবাক হয়ে গেছি, বিএনপির নাম আগে বলে নাই, আগে বলেছে জামাত ইসলাম, বিএনপির নাম পরে বলেছে। এই দল না আপনারা নিষিদ্ধ করেছেন, কাজেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করার যে আলামত, এটা একটা স্বৈরাচারী কাজ। এই স্বৈরাচারী কাজ করা উচিত। আপনি যদি নিষিদ্ধ করতে চান, কনক আপনি প্রস্তাব করেন, এটা গণভোটে দেন, গণভোটে দেওয়ার পরে যদি অধিকাংশ জনগণ এই দল নিষিদ্ধের প্রস্তাব সমর্থন করে, তাহলে আপনি নিষিদ্ধ করে দেন, আমার কোনো আপত্তি নাই। না, কারণ যুগে যুগে একের পর এক যখনই তারা ক্ষমতায় আসে, যখন তারা সুযোগ পায়, মানে সন্ত্রাস, ত্রাস এবং লুটের রাজত্ব কায়েম করে, এটা হচ্ছে বিষয়। এবং এই জায়গা থেকে আসলে নিষিদ্ধের পথে বা কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় আছে বলে আমি জানি না আর কি হতে পারে। এই জন্যই আমি বললাম গণভোট দিয়ে দেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা গণভোটে দিয়ে দেন, সমস্যা কি? গণভোটে যদি জনগণ নিষিদ্ধ চায়, তো নিষিদ্ধ হয়ে যাবে। তবে আরেকটা বিষয় একটু যদি অ্যাডজাস্ট করেন, অনেকেই কিন্তু ক্ষুব্ধ যে শেখ হাসিনাকে কেন যেতে দেওয়া হলো, শেখ হাসিনাকে কেন গ্রেপ্তার করা হলো না, শেখ হাসিনাকে কেন এই ফেভারটা করা হলো, যে এতগুলো মানুষ মানে জাস্ট ক্ষমতায় টিকে থাকার চেষ্টা হিসেবে সে এতগুলো মানুষকে, ছাত্রকে মেরে ফেললো, জনতাকে মেরে ফেললো, তার মানে উন্নত একটা পরিবেশ তৈরি করলো নিজেকে টিকে থাকার জন্য, তাকে কেন যেতে দেওয়া হলো? আপনি কি মনে করেন এটা ঠিক হলো? এটা এই প্রশ্ন মানে করতে আপনি পারেন, তবে আমি একটা পজিটিভ সাইডটা কি দেখি জানেন, যে সে কোথায় গেল? কোথায় গেল বলেন? সে গেল দিল্লিতে, তাই না? পৃথিবীর এত দেশ থাকতে শেখ হাসিনা দিল্লিতে গেল, এর মাধ্যমে কি প্রমাণিত হলো? তাহলে আমরা এতদিন ধরে যে বলছিলাম যে শেখ হাসিনা আসলে দিল্লির একজন এজেন্ট, এবং দিল্লির যে হিন্দুত্ববাদী সরকার তারই প্রতিনিধি হিসেবে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছে, এটা প্রমাণিত হয়ে গেল তো, তাই না? তাহলে এটা পজিটিভ সাইড যে আপনি শেখ হাসিনাকে আর কোনো দেশে পাঠাতে পারলেন না, আর কোনো দেশ শেখ হাসিনাকে গ্রহণ করলো না, পাঠাতে হলো দিল্লিতে। তার মানে দিল্লি আর শেখ হাসিনা এক। তাহলে আমরা এতদিন ধরে যা বলছিলাম, এটা তো একটা প্রমাণেরও দরকার ছিল, তাই না? আমি তো খুশি যে শেখ হাসিনার এই জুলুম আজকের তরুণ সমাজ দেখতে পেয়েছে, না হলে তাদের মনে শেখ মুজিবের জন্য একটা করোনা থাকতো, আহা লোকটাকে পরিবার শুদ্ধ মেরে ফেলেছে। আমার মনে হয় শেখ হাসিনার দুঃশাসন দেখার পরে তারা বুঝতে পারবে যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে আপনি দেখেছেন না শেখ মুজিবুর রহমানের মুক্তি কিভাবে ভাঙা হয়েছে বাংলাদেশে? এটাই। তার মানে আপনি দেখুন শেখ হাসিনার দুর্ভাগ্য বা শেখ মুজিবের দুর্ভাগ্য যে তার কন্যা তাকে দ্বিতীয়বার হত্যা করলো। 75 সালে তো একবার শেখ মুজিব মারাই গেছিল এবং যা হওয়ার হয়ে গেছিল তার, কিন্তু আজকে শেখ মুজিবকে যেভাবে হত্যা করা হলো দ্বিতীয়বার, এটার জন্য শেখ হাসিনা দায়ী না সর্বতভাবে? এটা গেল একটা, আমি পজিটিভ সাইডটা বলছি যে সে যাওয়ার পজিটিভ সাইড। আর দ্বিতীয় একটা সাইড আছে, সে যাওয়ার ফলে হয়েছে কি দেখেন, সম্পূর্ণ আওয়ামী লীগ পালিয়ে গেছে। শেখ হাসিনা চলে গেছে এটা জানা মাত্র সম্পূর্ণ আওয়ামী লীগ পালিয়ে গেছে, এবং এই যে পালিয়ে গেছে তারা, তাতে করে হয়তো হয়তো আমি মনে করি রক্তপাত কম হয়েছে। এই রক্তপাত আমরা দেখতে পাচ্ছি না, এই রক্তপাত আমরা কখনো দেখি নাই। কোনো বাংলাদেশের কেন, সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত পুরো মানে ভারতবর্ষে একমাত্র জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছাড়া, সেই পাঞ্জাবের সেই কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছাড়া এই হত্যাকাণ্ড দেখেছে কেউ? 71 সালের 25শে মার্চের রাতেরটা বাদ দিলে তো সেটা এক ধরনের যুদ্ধ ছিল, কারণ এক ধরনের বা আমরা স্বাধীনতা চেয়েছি, পাকিস্তান আমাদের স্বাধীনতা দেবে না, পশ্চিম পাকিস্তানিরা, সো ইট ওয়াজ এ সিভিল ওয়ার। তো সেখানে একটা যুদ্ধ হয়েছে। আজকে এতগুলো হত্যাকাণ্ড কেন? গতকাল 100-র উপরে মানুষ নিহত হয়েছে, গতকাল একদিনে। আজকেও বোধহয় আমার মনে হয় 30-40 জন নিহত হয়েছে আজকে। তো এই হত্যাকাণ্ডের দায় কে নিবে? তো এই জন্য আমি মনে করি যে সে যাওয়াতে এই যে খুনি বাহিনী শেখ হাসিনার যারা অটোমেটিক ওয়েপন দিয়ে মানুষ হত্যা করছিল, আপনি দেখেছেন না গতকাল সবার হাতে আগ্নেয়াস্ত্র, এবং অটোমেটিক আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ছাত্রলীগের গুন্ডাদের মধ্যে, তো তারা পালিয়ে গেছে আজকে। এতে করে কিছু মানুষের প্রাণ রক্ষা হয়েছে, কাজে সেদিক দিয়ে আমি মনে করি এটা পজিটিভ। কিন্তু তার মানে এই না যে বিচারের হাত থেকে শেখ হাসিনাকে বাঁচানো যাবে। এই জন্যই আমি বলছি এই সরকার আসার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার গণহত্যার জন্য কমিশন গঠন করতে হবে। আমার 5টা দাবির মধ্যে এটা একটা দাবি। আমরা আর কি শুনলাম, ধরেন আমি যে একটা ছবি দেখাতে চাই আপনাকে, মানে ধরেন এই যে গণভবনের সাইনবোর্ডটা খুলে একটু ইচ্ছা করে নিয়ে যাচ্ছে, এটা ভাবতে পারেন যে কত এই দৃশ্য আমরা দেখবো, মানে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে এই দৃশ্য আমরা দেখবো,
মানে এটাও তো একটা অবিশ্বাস্য ছিল। আমি আমি দেখেন একটা কথা বলি, কোরআন শরীফের একটা আয়াত বলি। আমি তো আরবি জানি না, আরবি উচ্চারণও করতে পারি না ভালো, ভাঙা ভাঙা করি। তো বাংলায় বলি, কোরআন শরীফের একটা আয়াত হচ্ছে যে মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি বলেছেন তোমরাও পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি। আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আজকের এটা তাই প্রমাণ, আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। যে কথাটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা 1 বছর আগেও আমরা আমেরিকার দিকে তাকিয়েছিলাম, আপনার দেশের দিকে, স্টেট ডিপার্টমেন্ট কি বলবে, ইউএন এর দিকে তাকিয়েছিলাম, ইউ এর দিকে তাকিয়েছিলাম, যে তারা বোধহয় আমাদেরকে এই জালিমের হাত থেকে রক্ষা করবে। আমাদের অন্যায় হয়েছিল, আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত ছিল, এই ইউরোপ আমেরিকার দিকে তাকানো উচিত হয় নাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পরিবর্তন যখন সময় হবে তিনি নিজেই করে দেবেন। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। কত বড় ফেরাউন নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনি চিন্তা করেন, শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তার ভাষা দেখেছেন, ফেরাউনের থেকে আত্মম্ভরী। কোরআন শরীফে ফেরাউন সম্পর্কে যে সমস্ত কথা বলা আছে এগুলো আমি পড়েছি, বারে বারে পড়েছি। ফেরাউনের মুখের ভাষা যা ছিল তার থেকে ভয়ঙ্কর ভাষা হচ্ছে শেখ হাসিনা, তার থেকে অহংকারী ভাষা হচ্ছে শেখ হাসিনা। তার ভাষাগুলো চিন্তা করুন না আপনি। সে বেগম খালেদা জিয়া সম্পর্কে কমেন্ট করছে যে শুনি মরে যাচ্ছে, কই মরে তো না। আপনি ভাবতে পারেন একজন 76 না 77 বছর বয়স বোধহয় শেখ হাসিনা, 76-77, আপনিও তো বৃদ্ধ। আপনি আরেকজন সম্মানিত একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে, আপনার মতো 2 নম্বরই প্রধানমন্ত্রী না, তিনি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সম্পর্কে আপনি এই ধরনের ভাষা বলছেন। তিনি তারেক রহমান সম্পর্কে কি বলতেন, তারেককে আমি নিয়ে আসবো এই বাংলাদেশে, এনে বিচার করব। আজকে আপনাকে কে নিয়ে আসবে বাংলাদেশে, শেখ হাসিনা? আজকে আপনি কাকে কোথায় নিয়ে আসছেন? আমি তো শুনলাম আপনি নাকি ইংল্যান্ডে আশ্রয় চেয়েছেন। তাহলে তারেক রহমান যেখানে আছে সেখানে আপনি আশ্রয় চাচ্ছেন, লজ্জা লাগে না আপনার? মানে এত নির্লজ্জ, এত মুনাফেক, এত অহংকারী আর কোন ব্যক্তি মানে বাংলাদেশে আর জন্ম নিয়েছে কিনা আমার সন্দেহ হয়। কাজেই শেখ হাসিনার সাজা হয়তো এখনো শেষ হয় নাই, আমরা তো দেখি নাই এখনো তার শেষ দেখেছি। আমরা কি 1 মাস আগে জানতাম শেখ হাসিনার এরকম পরিণতি হবে? আমরা কল্পনা করেছি? আপনি আর আমি তো কতবার কথা বলেছি, আমরা কি কল্পনা করেছিলাম শেখ হাসিনার পরিণতি এরকম হবে? মামুন ভাই, আমরা তো শুধু না, বাংলাদেশের আপনি ধরেন সরকারি কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, সাধারণ মানুষ যাকেই বলতেন না 41 সাল তো আগে তো ছাড়ার প্রশ্নই ওঠে না, এই মরার আগে এই মহিলা ক্ষমতা থেকে সরবে না। এটা কিন্তু একটা প্রবাদের বাক্যের মতো হয়ে গেছিল, মরার আগে ক্ষমতা থেকে সরবে না, যে সব ম্যানেজ করে ফেলতে পারে, তার হাতে সব ক্ষমতা, বিশাল ব্যাপার। তো সেই জায়গায় ধরেন আল্লাহর মাই দুনিয়ার বাই, সামান্য একটা কোটার ইস্যু থেকে কোত্থেকে কোথায় আসলো, মানে তার পরাজয় না, তার পরাজয় আরেকটা পরাজয় হয়েছে, একটু বড় পরাজয় হয়েছে, কারণ এটা মনে রাখতে হবে আমাদের বাংলাদেশ 1971 সালের পরে তথাকথিত স্বাধীনতা আমি বলবো, কারণ প্রতি মুহূর্তে আপনি যখন মনে করিয়ে দেবেন যে ভারত আপনাকে স্বাধীন করে দিয়েছে 50 বছর ধরে, তাহলে আপনি কিসের স্বাধীন? আপনি তো সারাক্ষণ ভারতের কাছে নচজানু হয়ে থাকছেন, তাই না? এটা তো কোনো স্বাধীন জাতির চরিত্র হতে পারে না। তো এই যে আপনি এইরকম একটা স্বাধীন মানে তথাকথিত স্বাধীনতার থেকে আল্লাহ তো আজকে আমাদের প্রকৃত স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছেন না আল্লাহ আমাদেরকে। তো কাজেই আমি মনে করি যে শেখ হাসিনার পরিণতি আমরা এখনো শেষ দেখি নাই, তার পরিণতি হয়তো অনেক কিছু দেখা বাকি আছে। তার কি ভারতেই থাকবেন? ও আরেকটা দাবি একটু বলে রাখা দরকার, ভালো হয়েছে আপনি এই কথাটা বলে, এই দাবিটাও আপনি 6 নম্বর দাবিতে নিয়ে নেন। শেখ হাসিনার মেয়ে পুতুল এখন দিল্লিতে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা চাকরিতে। এই চাকরি পাওয়াটা সে জোচ্চুরি করে পেয়েছে, এই চাকরিটা জালিয়াতি করে, সে ডিগ্রি জালিয়াতি করে এই চাকরিটা পেয়েছে। এবং এই চাকরিটা পেয়েছে কেন? বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। আপনার কিন্তু বুঝতে হবে, বুয়ের চাকরি এখানকার বিভিন্ন সাউথ এশিয়ার বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিল, যেমন নেপাল তার প্রতিনিধি দিয়েছিল, বাংলাদেশ তার প্রতিনিধি দিয়েছিল পুতুলকে। সরকারের প্রথম মিটিং এ দায়িত্ব হবে ওই যে রেফারেন্স পাঠিয়েছিল তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে পুতুলের নাম রেকমেন্ড করে, সেই রেকমেন্ডেশন লেটার উইথড্র করতে হবে এই সরকারকে, যাতে এই করে পুতুলের যে চাকরি পেয়েছে হুতে, সেই চাকরি সরকার থেকে যেন বলা হয় হুকে যে এটা আমরা উইথড্র করছি এবং এই চাকরি থেকে তাকে সরিয়ে দাও পুতুলকে। এটা আমার আরেকটা দাবি এই সরকারের প্রতি। যতটা গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি উত্থাপন করেন মাহমুদ ভাই, এবং আমি যদি দর্শকদের জন্য আবার একটু মনে করাই দিতে চাই। প্রথম হচ্ছে যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে, বঙ্গবন্ধু এভিনিউ নাম পরিবর্তন করে শহীদ আবরার এভিনিউ নামকরণ করতে হবে, সেনা কর্মকর্তা, হেফাজত সহ ছাত্র গণহত্যা অর্থাৎ প্রতিটি গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনাকে প্রধান আসামি করে এটা আনতে হবে অবশ্যই। গত 16 বছরে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে সেগুলো একটি বিশেষজ্ঞ কমিটির দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে সাসপেন্ড করতে হবে, সাসপেন্ড করে এটি পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো আমাদের দেশের সপক্ষে সেগুলো রেখে বাকিগুলোকে বাতিল করতে হবে। এবং বিপ্লবী সরকারের একটি শাসন
রূপরেখা প্রণয়ন করতে হবে, যে তাদের এটা অনেকটা ওয়ার্ক প্ল্যানের মতো, যে আমরা এতদিনের মাথায় এটা করবো, এতদিনের মাথায় এটা করবো, ইলেকশন এতদিনের মাথায় হবে, বা তারা কি কি সংস্কার করবেন বা কিভাবে কিভাবে যাবেন, এরকম একটা রোড ম্যাপ, রূপরেখা তাদেরকে দিতে হবে। এবং ষষ্ঠ দাবিটি হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল, যাকে WHO আঞ্চলিক প্রতিনিধি হিসেবে এখন দিল্লিতে যিনি কাজ করেন, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যাকে মনোনয়ন করা হয়েছে, তার মনোনয়ন বাতিল করতে হবে, করে নিতে হবে। তো গুরুত্বপূর্ণ 6টি বিষয়, আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং মাহমুদ ভাই, এর আগে আপনি যেটি বলেছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিপ্লবী সরকার গঠন করা, এবং যারা এই সংসদ ভেঙে অ্যাপিল বিভাগের যত জাস্টিস আগামীকাল পদত্যাগ করতে হবে, আগামীকালের মধ্যে পদত্যাগে বাধ্য করে, না হলে তারা যে কোনো রকমের প্রতি বিপ্লবের সঙ্গী হয়ে যেতে পারেন। এবং যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ছাত্র আন্দোলনে, তাদেরকে গুরুত্ব দিয়ে, তাদের এমন না যে তাদের দায়িত্ব শেষ, তাদেরকে ফেলে দিতে হবে, তারাও যে মেধা রাখেন তাদেরকেও পরামর্শ নিতে হবে। এবং তাদের একটি, আমি মনে করি যে তাদেরকে একটি ওয়াচডগের ভূমিকা থাকতে হবে আসলে। তারা ওয়াচডগের ভূমিকা যদি থাকে, তাহলে অনেক কিছু করার সাহস পাবে না, কারণ এই প্রজন্ম বুঝে, তাকালেই বুঝে যে কার কি মতলব। তো মাহমুদ ভাই, আশা করি এই বিষয়গুলো হলো। পাশাপাশি কর্নেল হাসিন যেটি আমাদের সঙ্গে যুক্ত হয়ে বলেছেন যে আয়নাঘরে বন্দী ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ ব্যারিস্টার আরমান সহ যারা বন্দী আছেন, তাদেরকে তারা মুক্ত করতে আজকে গিয়েছিলেন, তাদেরকে আলটিমেটাম দিয়ে এসেছেন। আগামীকালের মধ্যে ডিজিএফআই সেনাপ্রধান সহ আলাপ করে সিদ্ধান্ত জানানোর কথা। আমরা চাই আগামীকালই ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ যত বন্দী আয়নাঘরে অন্যায়ভাবে আটক করে রেখেছে হাসিনার নির্দেশে, তারা সকলেই মুক্ত বাতাসে ফিরে আসবেন, তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে যাবেন। ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ এবং আলোচনার জন্য। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। অত্যন্ত স্পষ্ট কথা, অত্যন্ত সহজভাবে পুরো বিষয়টি তুলে ধরা হলো। আশা করি যারা এই আন্দোলনের সঙ্গে আছেন, সমন্বয়ক যারা এই আন্দোলনের সামনে পেছনে কাজ করছেন, তারা প্রত্যেকে এই বিষয়টি অনুযায়ী যদি পদক্ষেপ নেন, তাহলে আমাদের জন্য সেটি সুফল বয়ে আনবে। পাশাপাশি আমাদের সাবেক সেনা কর্মকর্তারাও সোচ্চার হয়েছেন, অ্যাক্টিভ সেনা কর্মকর্তারাও সোচ্চার হয়েছেন, যার ফলে শেখ হাসিনার পতন এত দ্রুত হলো। এবং আমরা আরো সাফল্য দেখতে চাই এই সকল শর্তের বাস্তবায়নের মধ্য দিয়ে। নতুন ভাবে বাংলাদেশে গড়ে তোলার যে স্বপ্ন আমরা দেখছি, সবাই দেখছেন, সেটি বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাবো, সেটাই প্রত্যাশা। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।